সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় পাট নিয়ে আশার আলো। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মির্জা আজম, প্রতিমন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়। মাঝখানে আছেন শেখ সৈয়দ আলী, চেয়ারম্যান বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন বিজেএ, এবং ওই প্রান্তে আছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। গাইবান্ধার সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার ঘটনায় মাত্র 2 জনকে সরাসরি জড়িত দেখিয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল। অন্যদের চিহ্নিত করা না হলেও 58 পুলিশ সদস্য প্রত্যাহার। ফেনীর ফুলগাজী সীমান্তে ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধী অভিযানে অনুপ্রবেশকারীদের হামলায় নিহত আনসার সদস্যের লাশ হস্তান্তর। অপহৃত ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়েছে বিএসএফ। বিশ্বব্যাংকের টাকা খেয়ে একের পর এক কারখানা বন্ধ করে পাট খাতকে ধ্বংস করেছিল বিএনপি, বললেন প্রধানমন্ত্রী পাটজাত পণ্য মেলার উদ্বোধন। রাজধানীতে ম্যানহোলে পড়ে নিহতের ঘটনায় 4 জনের শাস্তি হলেও এখনো অনেক জায়গাতেই নিরাপত্তা বেষ্টনী ছাড়াই চলছে সংস্কার, ঘটছে দুর্ঘটনা। এবং রাজধানীতে বাস চাপায় এ লেভেল শিক্ষার্থী নিহত, ঘাতক বাস ও চালক আটক। বাসে উঠতে সচেতন হওয়ার আহ্বান পুলিশের। পাটের দেশ বাংলাদেশ, মানে একটা সময় পাট দিয়েই মানুষ বাংলাদেশকে চিনেছে, এটা একদম বাস্তব সত্য কথা। এখনো যে চিনে না তা না, পৃথিবীর সবচেয়ে বেশি পাট উৎপাদন আমাদের দেশে হয়। তারপরে পাট নিয়ে এত সমস্যা, এত তারপরে খালি আশার আলোর কথা বলা হয় কেন? একটা সময় তো এটা কি পয়েন্ট ছিল আমাদের বাংলাদেশে? পাট বাংলাদেশের জন্য এটা বিফোর লিবারেশন এবং আফটার লিবারেশন, আপ টু 75 15ই আগস্ট, পাট বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ পণ্য। এবং এই পণ্যটা এত গুরুত্বপূর্ণ যে একটা পণ্য নিয়ে কিন্তু একটা মন্ত্রণালয় ছিল একসময়। এবং পাট এমন একটি পণ্য যে পণ্যটা আমরা রপ্তানি করে টোটাল বৈদেশিক মুদ্রার 93% কিন্তু আমরা আয় করেছি। এবং পাট কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে জড়িত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1966 সালের 6 দফা যখন প্রণয়ন করেন, সেই 6 দফার মধ্যে কিন্তু এই পাটের সম্পৃক্ততা ছিল। আবার 1971-এর মুক্তিযুদ্ধের সময় যে অন্যতম যে ইস্যুগুলোর মধ্যে কিন্তু এই পাট নিয়ে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ফুটেজের বক্তব্য আমি নিজের কানে যেটা শোনা, যে বঙ্গবন্ধু কিন্তু বলেছেন যে আমার পাট বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা আয় করি, সেই আয়ের টাকা দিয়ে আয়ের টাকা নিয়ে পশ্চিম পাকিস্তানকে উন্নত করা হয়। আর বাংলাদেশ পূর্ব পাকিস্তান উন্নত করবে তো দূরের কথা, যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে পাট উৎপাদন করে সেই কৃষকের ন্যায্য মূল্যটা পর্যন্ত দেওয়া হয় না। এটা বঙ্গবন্ধুর ফুটেজের আমি বক্তব্যের কথা বলছি। তারপরে মানে বঙ্গবন্ধু 1975-এর 15ই আগস্ট পর্যন্ত যতদিন ছিল, উনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন তখন সবার আগে যেহেতু বাংলাদেশের বড় বড় জুট মিলগুলো ম্যাক্সিমাম আমাদের পাকিস্তানিরা ছিল, এগুলো সব কিছু যা রাষ্ট্রীয়করণ করা হয়। এবং এই রাষ্ট্রীয়করণ করে এই পাটের সাথে যারা সম্পৃক্ত তাদের কিন্তু মর্যাদা বৃদ্ধি করেছে। যে যারা শ্রমিক তাদেরকে সরকারি চাকরির মর্যাদা দিয়েছে। এবং বঙ্গবন্ধুর টোটাল সময়টাই কিন্তু পাটের একটা স্বর্ণযুগ বলা চলে। কিন্তু 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, সামরিক স্বৈরাচার আমরা বলি, যে জিয়া এরশাদ, খালেদা জিয়া, এই দীর্ঘ টানা 21 বছর 1975 থেকে আপ টু 96 সন পর্যন্ত, তখন কিন্তু এই পাটের বিরুদ্ধে একটা জাতীয় কিংবা আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র স্পষ্ট ছিল। এটা আমি বিশেষ করে দায়িত্ব প্রাপ্তের পরে কিন্তু প্রমাণে আমি পেয়েছি যে এই পাট শিল্পটাকে ধ্বংস করার জন্য একটা পরিকল্পনা ছিল। এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে একটা সময় আস্তে আস্তে সিদ্ধান্ত নেওয়া হলো জাতীয়করণ করে পাটকল সব বেসরকারীকরণ করা হবে। এবং সেই বেসরকারীকরণ যে প্রক্রিয়াটা সেটাও কিন্তু একটা মানে স্বচ্ছ ছিল না। একটা 100 কোটি টাকার একটা মিল মাত্র 5 কোটি টাকা দাম মাত্র মূল্য ধরে, তারপরেও বাকিতে। এবং সেই 5 কোটি টাকাও কিন্তু 10 বছরের কিস্তিতে পরিশোধ করবে, বিভিন্ন শর্ত টর্ত দিয়ে কিন্তু এগুলো হ্যান্ড ওভার করা হয়েছে। এবং যারা মিলগুলো নিছে তারা কিন্তু সেই শর্ত একটা যে শর্তগুলো ছিল সেই শর্ত কিন্তু মানে নাই। সেই শর্তের মধ্যে প্রথম ছিল যে মিল চালাইতে হবে,
কিন্তু মিল তো চালায়নি। মিল প্রথমে গিয়ে মিলটা বন্ধ করে দিছে, দেওয়ার পরে মিলগুলো যেহেতু এগুলো সব 50-এর দশকের মিল, মিলের মধ্যে গাছপালা যেগুলো আর বিশাল বিশাল এরিয়া, কোনো মিলের এরিয়ায় 50 একরের নিচে না। তো এই মিলগুলোর ভিতরে প্রচুর গাছপালা ছিল, এই গাছপালাগুলো মোটা তাজা হয়েছিল অনেক। প্রথম চোটে আগে গাছপালাগুলো কিন্তু বিক্রি করছে। তারপরে দেখা গেছে যে মিলের যে মিলগুলো যেহেতু বন্ধ, এই মেশিনগুলো যেগুলো ছিল এগুলো স্ক্র্যাপ আকারে বিক্রি করে দিছে। তারপরে মিলের শেডগুলো বিক্রি করে দিছে, পারলে জমিও বিক্রি করে দিত, কিন্তু যেহেতু গভর্নমেন্টের শেয়ার আছে সেগুলো আর পারে নাই। তো এই অবস্থায় কিন্তু এই যে 87টি মিল ছিল বঙ্গবন্ধু জীবিত থাকা অবস্থায়, এরপরে এখন বর্তমানে আছে 27টি মিল, 60টি মিল কিন্তু এই অবস্থায় কিন্তু হ্যান্ড ওভার করা হয়েছে। এই যে মিলগুলো যখন হ্যান্ড ওভার করা হয় তখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে প্রত্যেকটা এই যে জিয়া এরশাদ খালেদা জিয়া পর্যন্ত এই বিজিএমসির আন্ডারিতে সব, এই বিজিএমসি কে মানে দুর্নীতিগ্রস্ত করার জন্য বিভিন্ন সুযোগ দেওয়া হয়েছে। কারণ এটা ঠিক, একটা প্রতিষ্ঠানের সবাই যদি দুর্নীতিতে সাথে জড়িয়ে পড়ে প্রতিষ্ঠানটি এমনি এমনি কিন্তু ধ্বংস হয়ে যাবে। এবং পরবর্তীতে দেখা গেছে সবচেয়ে 2002 সালের যে ঘটনাটি ঘটলো, আমাদের সর্ববৃহৎ জুট মিল ছিল আদমজি জুট মিল। এটা শুধু বাংলাদেশের জন্য সর্ববৃহৎ না, সারা বিশ্বের মধ্যে কিন্তু এটাই ছিল সর্ববৃহৎ। এবং 36,000 একটা ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিক ছিল, এবং এই শ্রমিককে ঘিরে কম করে হলেও আরো 10-20 লাখ মানুষ কিন্তু সম্পৃক্ত ছিল এই মিলটি। এবং ওইটা আদম যে একটা মিলকে ঘিরে আদমজি নগর একটা শহর গড়ে উঠছিল, এবং সেই মিলটা বন্ধ করে দেওয়া হলো। এবং সেই মিল বন্ধ করার সময় যেটা যে আমরা আন্তর্জাতিক যে ষড়যন্ত্রের কথা বলি, এটা স্পষ্ট এই জায়গায় প্রমাণিত যে এই আদমজি জুট মিল বন্ধ করার সময় বিশ্বব্যাংক গোল্ডেন হ্যান্ডশেকের নামে শ্রমিকদের যে বিদায় করে দেওয়া হবে তাদের জন্য অর্থ সহায়তা দিল বাংলাদেশ সরকারকে। ঠিক একই সময়, এবং ওয়ার্ল্ড ব্যাংক আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা বলছেন যে একই সিদ্ধান্তে কিন্তু বাংলাদেশের জুট মিল বন্ধ করার জন্য অর্থ সহায়তা, আবার একই সময় ভারতে নতুন মিল গড়ে তোলার জন্য চালু করার জন্য অর্থ সহায়তা। এই যে একটা ষড়যন্ত্র, এটা তো ষড়যন্ত্র, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। তৎকালীন সরকার যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল মেরুদণ্ডবিহীন, তারা কিন্তু এইসব শর্ত মেনে নিয়েই কিন্তু এই কাজগুলো করেছে। এবং আস্তে আস্তে দেখেন এই বিজেএমসি সরকার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান, আমরা জানি সরকারি কখনো ব্যবসায়ী সফল হওয়ার কথা না, কিন্তু তারপরেও এই বিজেএমসি কে ধ্বংস করার জন্য বিজেএমসিতে এই দীর্ঘদিন 75 থেকে শুরু করে আজ থেকে এই 6-7 বছর আগ পর্যন্ত যত কিছু ঘটেছে, এই জায়গায় 1 মন পাট কিনা হয় 2000 টাকা, এটার বিল হবে 2200 টাকা। যদি 1 লাখ মন পাট কিনা হয়, গোডাউন আসবে 90,000 মন। আজকে মার্কেট প্রাইস আছে $100, বিক্রি করা হবে $85। এটা কিন্তু নিত্য নৈমিত্তিক একটা ঘটনা, এটা স্বাভাবিক নিয়মের মতো। কারণ এগুলা এরপরে গভর্নমেন্টে যে লস করতো, গভর্নমেন্ট ভর্তুকি দিত, এটা আবার শ্রমিকটা আন্দোলন হতো, এবং আস্তে আস্তে এটা সরকারের জন্য একটা বোঝা। এই সমস্ত এই ধরনের ঘটনার সৃষ্টি করেই কিন্তু এটাকে আস্তে আস্তে জনগণ কিংবা সাধারণ মানুষকে এবং সরকারের সমস্ত দৃষ্টিভঙ্গি থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য একটা প্রক্রিয়া ছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু প্রথম 2008 সালের নির্বাচনের আগে তার নির্বাচনী ইস্তাহারে উল্লেখ করলেন যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে পাটের সেই হারানো গৌরব আমরা ফিরিয়ে নিয়ে আসবো। এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে কিন্তু ক্ষমতায় আসার সাথে সাথে যে কয়টা জুট মিল বিজেএমসি নিয়ন্ত্রণে বন্ধ ছিল সেগুলো কিন্তু বন্ধ করে দিলেন, এবং প্রায় 30-35 হাজার নতুন শ্রমিকের কর্মসংস্থান হলো, এবং সেই জায়গায় প্রায় শত কোটি টাকা সে জায়গায় ব্যয় করা হলো। এবং তার নেতৃত্বেই কিন্তু প্রথম বাংলাদেশের যে পাটের, যেহেতু এটা পরিবেশ বান্ধব, এই পরিবেশ রক্ষা করার জন্য হলো পাটের ব্যবহার আমাদের বৃদ্ধি করতে হবে, এবং আমাদের যে বৈদেশিক রপ্তানির উপর নির্ভরশীল এই পণ্যটা সম্পূর্ণটা, কারণ আমাদের টোটাল প্রোডাকশনের 90% হলো রপ্তানি, আর 10% কিন্তু লোকালি আমরা কনজিউম করি। তো এখন এই অভ্যন্তরীণ বাজার যাতে আমরা একটা সৃষ্টি করতে পারি, আমাদের রপ্তানি নির্ভরতা যাতে কমাতে পারি, তার জন্য কিন্তু তিনি ম্যান্ডেটরি প্যাকেজিং একটা আইন করলেন। এটা 2 দিকের জন্য, এক পরিবেশ রক্ষা করার জন্য, একই সাথে পাটের বৈদেশিক রপ্তানি নির্ভরতা কিন্তু কমানোর জন্য, এবং এই আইনটি করলেন। এরপরে এবং আপনি মনে করছেন যে এখন এইটার প্রেক্ষাপটে আপনাদের অবস্থাটা অনেক বেশি। প্রধানমন্ত্রীর যে তার যে লক্ষ্য, যে আমাদের পাটের যে হারানো গৌরব, সে 1965-66 কিংবা আরো 60 দশকের কিংবা 75 পর্যন্ত পাট মানেই হলো এই বাংলাদেশের একটা পণ্য, এই পাট দিয়ে কিন্তু বিশ্ব বাংলাদেশকে তখন চিনত। এবং আমাদের পাট গ্রামাঞ্চলের যে আমাদের যে ছবি, সেটা আমরা কি দেখতে পাই, আমরা যখন ছোট গ্রামাঞ্চলে একটা বড় গোডাউন, সেটা কি পাটের গোদাম, বা অমুক মানুষগুলো ধনী মানুষ, তারা কি তারা পাটের ব্যবসা করে, এই পাট দিয়েই কিন্তু আমাদের পরিচয় ছিল। এই যে বাইরে যেমন দেশ ছিল। আপনি কি মনে করছেন যে এখন এটা ফিরে আসবে? ফিরে আসার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি, এবং আমরা বিশ্বাস করি ফিরে আসবেই। আচ্ছা, হ্যাঁ, একটা ফোন আছে দর্শকের সাথে
দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, আমি বিজের চেয়ারম্যানের কাছে আমার প্রশ্ন। সবসময়ের জন্য কৃষক বলছে তারা ন্যায্য দাম পাচ্ছে না পাটের অধিকাংশ ক্ষেত্রে। এবার ভালো দাম পেয়েছে, এবার যেটা হয়েছে ভালো দাম পেয়েছে। এর পেছনে কারণটা কি? সবসময়ের জন্য কিন্তু কৃষকের তরফ থেকে এই জিনিসটা বারবার আসছে। পাট বিশ্বের এখন সবচেয়ে পরিবেশ বান্ধব, আর এই পাটকে নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরাও অনুধাবন করি অচিরেই সারা পৃথিবী বাংলাদেশের এই পাটকে নিয়ে এই বাংলাদেশকে অত্যন্ত গুরুত্ব সহকারে বাংলাদেশের কে বিবেচনা করবেন। বাংলাদেশের সারা পৃথিবীতে পরিচিত বাড়বে। আমাদের দেশের এই পাট প্রায় 200 বছর আগে এই পাটের ব্যবসা সৃষ্টি হয়। ব্রিটিশরা শুরু করেন এবং এর শুরুতে যে ব্যবসাটি ছিল সে কাঁচা পাট আমাদের মাটি থেকে রপ্তানি হতো পুরোটাই। তখন ডান্ডিতে স্কটল্যান্ডে তারা মিল করেছিল, আর সেকেন্ড ডান্ডি করেছিল আমাদের এই ঢাকার নারায়ণগঞ্জকে। আর সেই সময় তাদের আজকে যেমন আমাদের বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন, সেই সময় ছিল লন্ডন জুট অ্যাসোসিয়েশন। তো সে ধারাবাহিকতায় চলে আসছে। তো এই পাটের যে আসে গুরুত্ব সারা পৃথিবীতে আজ সৃষ্টি হয়েছে, আর এই ক্ষেত্রে এর দাবিদার আমাদের দেশের কৃষকরা। কারণ আমাদের দেশের কৃষকরা পাটটা কষ্ট করে বুনান বা খুব কষ্ট করে, খুবই কষ্ট যতটুকু করে, তারপরে যখন পাটের যে ইয়াটা এখানে আসে তখন তো খুবই কঠিন। এখানে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন, উনি দায়িত্ব নেওয়ার পরে যেটা আমরা দেখেছি যে আগে যেমন এই কৃষকদের এই মূল্য ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে যেমন তেমন একটা খেয়াল করা হতো না, বাট এখন মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আন্তরিকতার কারণে এবং আমাদের প্রতিমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে সেটা ঘুরে দাঁড়িয়েছে। কারণ বিজিএমসি হচ্ছে আমাদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। সে বিজিএমসির মাধ্যমে বর্তমানে এই কৃষকদের যাতে ন্যায্য মূল্য পায় সে ধরনের আপ্রাণ চেষ্টা চলছে এবং যেটা বাস্তবে দেখছি সেটা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে 40 বছরের পাটের ব্যবসা করি, আর আমার পরিবার 105 বছর এই পাটের সঙ্গে জড়িত। আমার দাদাও পাটের ব্যবসা করে গিয়েছেন, আমার পিতাও করে গিয়েছেন। তো সেক্ষেত্রে যেটা আমার মনে হয়, যেটা আমরা দেখি, যেমন আমি বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন, আমাদের কাজটি হচ্ছে আমরা বিদেশে কাঁচা পাট রপ্তানি করি, এটা আবহমান কাল ধরে। তেমনি বিজিএমসি তারা পাটের ব্যবসা করেন, তাদের করার লাইসেন্স আছে, তাদের প্রোডাক্ট আছে। বাংলাদেশ জুট স্পিনিং মিল, বাংলাদেশ প্রাইভেট জুট মিল, জুট গুডস, প্রত্যেকটা সেক্টরে কিন্তু তাদের আপনার আইনগত অধিকার আছে পাটকে কিনে হোল্ড করা, গুদামজাত করা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের দেশের কৃষকরা মাঝে মধ্যে সমস্যা পড়ে যান। ওই পাটের বিভিন্ন মুকাম আছে সারা বাংলাদেশে, বৃহত্তর ফরিদপুরে, বৃহত্তর ময়মনসিংহে, বৃহত্তর যশোরে, রংপুরে, রাজশাহী, কুষ্টিয়া ইত্যাদি ইত্যাদি। তো সেখানে মুকামে কিছু স্টকিস্ট আছেন যারা সিম্পল একটা আপনার সাপ্লায়ার, মানে যেটা ব্যাপারী লাইসেন্স বলে, করে তারা স্টক করে মিলকে দেয়, তারা স্টক করেন মার্কেট থেকে, মানে তাদের ব্যক্তিগত স্বার্থে মার্কেটটাকে মানে নিজেদের গ্রিপের জন্য স্টক করেন। কিন্তু তাদের কিন্তু আইনগত হাজার হাজার মন স্টক করার কোনো আইনগত কোনো অধিকার নাই। তো সেক্ষেত্রে তারা তখন ধরুন পাটটা যখন আমাদের দেশে বেরোয়
ক্ষেত্রে মানে থেকে হয়, যখন হয়, আসে, তখন আঁশটা তো শুকানোর পরে কৃষকদের যেটা। অনেকেই জি। যারা পাটটা পাটটা টাকা- বিক্রি করার টাকার জন্য দরকার টাকার হয়। প্রয়োজন বিক্রি করেন, তখন তারা ওই স্টক মুকামে যারা স্টক থাকেন তারা কখনো কখনো চেষ্টা করেন ওই কম দামে পাট কেনার জন্য, কিন্তু এইবার তারা পারেননি। বা গত কয়েক বছর আমাদের বস্ত্র পাট মন্ত্রণালয়ের মনিটরিং এ এবং আমাদের সবার নজরদারিতে কৃষকদের অন্তত তারা কমাইতে পারেনি দু এক। না কিন্তু সৈয়দ আলী ভাই, একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে আপনি বলছেন যে পাট ওখানে গুদামজাত করছে, কিন্তু এর পাশাপাশি যেটা হচ্ছে যে জায়গায় মনে করেন বিজিএমসির মিলগুলো অনেকগুলো বন্ধ হয়ে গেছে, আবার অনেক জায়গায় অনেক বেশি পাট গুদামে তাদের মালপত্র বিক্রি হয়নি বলে তারা কিনতে পারছে না। অনেক সময় দেখাচ্ছে যে তারা তাদের টাকার অভাবে কিনতে পারছে না, তখন তো স্বাভাবিকভাবেই পাটের দাম কমে যাচ্ছে। না, বিজিএমসি মিল কিন্তু এখন বন্ধ নাই, সারা বাংলাদেশে বিজিএমসি মিল বন্ধ নাই। কিন্তু পাট কেনার সময় কিন্তু পাটও তারা কিনে যাচ্ছেন, পাটও কিনে যাচ্ছেন, টাকার অভাব আছে ওরা এগুলা বলছে। না, পাট টাকার অভাব আছে, ঠিক আছে। যেমন আপনাকে একটা কথা বলি যে বিজিএমসি আর বিজিএ জি এ কিন্তু এক অপরের অত্যন্ত সহযোগী বন্ধু। বিজিএমসিতে যারা পাট সরবরাহ করে থাকেন জি এ কিন্তু ম্যাক্সিমাম আমাদের বিজের সদস্যবৃন্দ করে থাকেন। আবার বিজিএমসি এজেন্সি ভিত্তিক, তাদের বাংলাদেশের মুকাম ভিত্তিক এজেন্সি আছে, এবং সেটা তাদের কৃষকদের কাছে পাট কিনে থাকেন, যার কারণে পাটের মার্কেটটা মানে এবছর ভালো, চাষিরাও ভালো দাম পেয়েছে। তো বিষয় হচ্ছে যে এই পাট কে তো আপনি জানেন যে এই পাটকে ধ্বংস করার জন্য, কারণ এই যে একটা সম্ভাবনা সারা পৃথিবীতে পরিবেশ বান্ধব, এটাকে বিএনপি জামাত জোট সরকারের সময় যেটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বললেন যে আদমজি মিল সহ পিপুলস মিল সহ অসংখ্য কারখানা বন্ধ করে দেওয়া হলো। শুধু তাই নয়, আমি তো ধরেন আপনাকে বলেছি 40 বছর ব্যবসার সঙ্গে জড়িত আমি ব্যক্তিগতভাবে। আমার চোখে দেখা যে জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার 6 দফা মধ্যে স্বাধীনতা যুদ্ধের আন্দোলনে পাট ছিল উল্লেখযোগ্য একটি বিষয়। এবং দেশ স্বাধীনতা উত্তর বঙ্গবন্ধু আসলেন যখন, এই পাটকে তিনি অত্যন্ত গুরুত্ব দিলেন। এবং আপনার 50 দশকে বঙ্গবন্ধু বিজিএমসি মানে বাংলা জুট আপনার মার্কেটিং কর্পোরেশন করলেন যাতে পাটের মার্কেট নিয়ন্ত্রণ থাকে। সেখানেও দেখা গেল যে 72 সালে 73 সালে পাটের গুদামে সাপোর্ট আগুন দেওয়া হলো এই পাট খাতে ধ্বংস করার জন্য। তারই ধারাবাহিকতায় বিএনপি জামাত জোট সরকার। তো সুতরাং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গা থেকে মানে আপনি বলছেন যে এখন যে পলিসিটা আছে, এখন যে সিদ্ধান্তটা আছে তাতে পাট ঘুরে দাঁড়াবে। বিজিএমসি মিলও বন্ধ নাই, এবং বিজিএমসি মিল আমি মনে করি সারা বাংলাদেশের পাটের মার্কেটটাকে ব্যালেন্স করেন, এবং একমাত্র বিজেপি এই বিষয়টা নিয়ে আপনার সাথে আরেকটা ইয়াতে আসবো। মজুম ভাই, তার আগে একটা টেলিফোন আছে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাদারগঞ্জ জামালপুর থেকে বলছিলাম। জি। মোহাম্মদ কামাল হোসেন। জি। আমি মাননীয় মন্ত্রী জনাব মির্জা আজম সাহেবের কাছে আমার প্রশ্ন, জি, বাজার থেকে পলিথিন দূর করলে কি আমাদের পাটের চাহিদা, পাটের দাম কি বাড়বে বা আমরা ন্যায্য মূল্য পাবো? আপনার ধন্যবাদ। জি বলেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমার এলাকা থেকে আপনি আমাকে ফোন করেছেন। আপনি যে প্রশ্নটা করেছেন যে আসলে বাজার থেকে এই পলিথিন দূর করলে ন্যায্য মূল্য পাবে কিনা, আসলে এই পলিথিন যেটা এখন বাজারে পাওয়া যায় সেটা সম্পূর্ণ একটা অবৈধ পণ্য, এবং এই পলিথিন যারা তৈরি করে তাদের কোনো লাইসেন্স নাই, এবং আইনের দৃষ্টিতে এটা সম্পূর্ণ বেআইনি। কিন্তু তারপরেও এই বাংলাদেশের মানুষের প্রয়োজনের তাগিদে কিন্তু কেউ তৈরিও করছে এবং মানুষ ব্যবহারও করছে। তা আমরা খুব শীঘ্রই এই পলিথিনের বিকল্প আরেকটি পলিথিন আমরা আবিষ্কার করতে যাচ্ছি, জুট পলিথিন। সেই পলিথিন পরিবেশ বান্ধব, এবং এটা আমরা খুব শীঘ্রই আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আমরা কমার্শিয়ালে যাচ্ছি। তখন এই পলিথিন সাধারণ মানুষই, যেহেতু যে এটা আমাদের শত্রু, আমাদের পরিবেশের শত্রু, আমাদের জমির উর্বর ক্ষমতা কমায়া দিচ্ছে এবং আমাদের সমস্ত ড্রেনেজ সিস্টেমকে অচল করে দিচ্ছে, সেই কারণে সাধারণ মানুষই কিন্তু এটা বর্জন করবে। এবং এটা তখন আমাদের পরিবেশ বান্ধব পলিথিন যখন মার্কেটে চলে আসবে, সাধারণ মানুষ এই পলিথিন, যারা অবৈধ পলিথিন তৈরি করছে, সাধারণ মানুষই তাদেরকে বিতাড়িত করবে। মজুম ভাই,
আমাদের 90 থেকে 100 কোটি ডলার আমাদের পাট থেকে আয় হয় বৈদেশিক মুদ্রা। কিন্তু আমাদের যে পাটের উৎপাদন, পুরো পৃথিবীতে পাট রপ্তানি করার ইয়া তো একমাত্র বাংলাদেশই আসলে, যদি কাঁচা পাট এবং সবচেয়ে উন্নত মানের পাট ইয়াটা। তারপরও যে বহুমুখী পণ্য ব্যবহার যে জিনিসগুলো আছে, যে জিনিসগুলো তৈরি হচ্ছে বিভিন্নভাবে, সেই জায়গাতে বাংলাদেশের অবস্থান ভালো না, খুব দুর্বল। কারণ কি, মানে কি কারণে, আমাদের কোন জায়গাতে এই সমস্যাগুলো হচ্ছে? যেখানে আমরা এই পাটের ইয়াগুলো, যেমন ভারত আমাদের এখান থেকে পাট নিয়ে যাচ্ছে, তাদের অনেক কল, আগে তো সবগুলো কলে চলতো আমাদের পাট দিয়ে, তারপরে তারা আরো কল বিস্তার করেছে, পাট কল আরো করেছে, করার পরে দেখা যাচ্ছে ভারত যে পণ্যগুলা, যে প্রোডাক্টগুলো তৈরি করছে, মার্কেটে তাদের প্রচন্ড চাহিদা আছে, আমরা ওই প্রোডাক্টগুলো কেন তৈরি করতে পারি? মানে সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের খুব কম পণ্যই পাবেন যেটাতে বাংলাদেশের পণ্য গ্লোবাল মার্কেটের মেজর অংশ ধারণ করে আছে, যেটা কিনা পাটজাত পণ্যের ক্ষেত্রে যেটা প্রযোজ্য। যে আমি একটু আগে দেখছিলাম যে গ্লোবালি যত পাটের সুতা বিক্রি হয় তার 90% বিক্রি হয় বাংলাদেশের পাটের সুতা। বিশ্বব্যাপী যে চটের বস্তা যেটি যায় তার এই মুহূর্তে বাংলাদেশে তার শেয়ার হচ্ছে কমে গেছে, যদিও তার শেয়ার হচ্ছে 65%। তাহলে এরকম পণ্য কিন্তু আপনি অন্য কোনো পণ্যে পাবেন না, এত বড় মার্কেট শেয়ার নিয়ে আছে। কিন্তু দুঃখজনক হলো যে আমরা কিন্তু আলোচনা করছি হলো যে এই সেক্টরে এখনো বিভিন্ন রকমের সমস্যা, মার্কেট লিডার হবার পরে কিন্তু এরকম সমস্যা থাকার কথা না, আমরা সেই চ্যালেঞ্জের ভিতরে রয়ে গেছি। এবং সেই জায়গার ক্ষেত্রে আমাদের এতদিন পর্যন্ত আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ, যে আমাদের মূলত তুলনামূলক যেখানে আমাদের সুবিধা, সেটা মূলত আমাদের সুতায় এবং বস্তা বা হেসিয়ান স্যাকিংস যেগুলো বলি, সেখানে আমাদের তুলনামূলকভাবে বিশ্ববাজারে আমাদের অবস্থান, এবং সেটা কিন্তু আমরা মোটামুটি ধরে রেখেছিলাম। কিন্তু সাম্প্রতিক সময় একটু ডেটায় দেখছি যে আমরা সুতাতে আমাদের অবস্থান ভালো থাকলেও আমরা যে চট বা বস্তা যেগুলো করি সেখানে আমরা পিছিয়ে পড়ছি। এবং পিছিয়ে পড়ছি কার কাছে? সেটি হলো আমাদের প্রতিবেশী দেশ, যারা আমাদের কাছ থেকে কাঁচা পাট নিয়ে যাচ্ছে। দেখুন, চিন্তা করুন, আমাদের কাছ থেকে কাঁচা পাট তারা বেশি দামে নিয়ে গিয়ে আমাদের চেয়ে কম দামে তারা বিশ্বের বাজারে পাঠাচ্ছে। আমাদের এখানে উৎপাদন ব্যয় তাদের উৎপাদন ব্যয়ের চেয়ে বেশি পড়ছে, যেটা কিন্তু স্বাভাবিক অর্থনীতির হিসেবে যেটা হওয়ার কথা ছিল না, সেটা হচ্ছে। ফলে সেই জায়গাতে আমরা পাচ্ছি না। আর আপনি যে প্রসঙ্গটা তুলেছেন সেটি হলো যে আমরা যে ডাইভার্সিফাইড প্রোডাক্টসের যে বাজারটি, সেই জায়গায় আমাদের আসলে একেবারেই আমরা অবস্থান তৈরি করতে পারিনি, খুব ছোট আকারে আমাদের অবস্থানটি রয়েছে। এক্ষেত্রে ভারতের সাথে যদি আমি কিছুটা তুলনা করি, কেননা ভারতের ডাইভার্সিফাইড প্রোডাক্টসের যারা কাজগুলো করে সেই অ্যাসোসিয়েশন পর্যায়ে ঘুরে আসার অভিজ্ঞতা হয়েছে, ভারতের মিলগুলো দেখে আসার অভিজ্ঞতা হয়েছে, সেখান থেকে মনে হয়েছে যে আমাদের এখানে পর্যাপ্তভাবে ডাইভার্সিফাইড প্রোডাক্টস বা বহুমুখী পাট পণ্যের জন্য যে পরিমাণ গবেষণা দরকার এবং পণ্যের যত বৈচিত্র্যায়ন দরকার, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে করতে পারি না। মনে রাখা দরকার যে পাটের যা বহুমুখী পণ্য, এই ধরনের পণ্যগুলো সবসময় বিদেশে এগুলোর চাহিদার কয়েকটা মাপকাঠি রয়েছে, দুটো মাপকাঠি। একটি হলো যেটি একটু আগে আমরা শুনলাম পরিবেশ বান্ধব এবং ন্যাচারাল ফাইবার বেসড, সেটার কারণে এর একটা চাহিদা রয়েছে, যেগুলো এখন আরো বেড়েছে। ফলে জুট ফাইবার বেস যে সমস্ত প্রোডাক্ট হয় সেখানে এক ধরনের চাহিদা রয়েছে। আর একটা হলো যে এই ধরনের পণ্য ওয়ান টাইম ব্যবহার বা একবার ব্যবহার করবার একটা প্রবণতা বাইরের দেশগুলোর আছে, সুন্দর দেখতে একবার কিনলাম। সেই জায়গায় প্রবলেম হচ্ছে যে আমরা কিন্তু বিদেশের কনজিউমার কিন্তু প্রতিনিয়ত সে নতুন পণ্য প্রত্যাশা করে। অর্থাৎ যে পণ্যটা আমরা বলছি যে আমরা পাটের ব্যাগ তৈরি করছি, অথবা পাটের স্যান্ডেল তৈরি করছি, অথবা পাট দিয়ে আমরা একটা কোনো কোট বানাচ্ছি, সেগুলো ভালো কথা, তারাও প্রশংসা করছে, হাততালি দিচ্ছে ঠিকই। কিন্তু কথা হচ্ছে সে তো বলবে যে আমার এখানে তো, তোমার এখানে আমি একটা কিনতে পারি কোট, আমি একটা হয়তো স্যান্ডেল কিনতে পারি, বা আমি একটা ব্যাগ কিনতে পারি, কিন্তু আমি যখন দ্বিতীয়টা, কিন্তু আমার তো দ্বিতীয় ব্যাগটা ওই একই ব্যাগ দরকার নেই, তুমি আমার কাছে নতুন পণ্য, আমাকে তুমি নতুন পণ্য দাও। এই যে নতুন পণ্যের যে চাহিদা ডাইভার্সিফাইড প্রোডাক্টের ক্ষেত্রে, এটাই বড় চ্যালেঞ্জ। আপনাকে প্রতিনিয়ত নতুন কনসেপ্ট নিয়ে আসতে হবে পণ্যের ক্ষেত্রে, এবং সেই জায়গায় গিয়ে আমরা আমাদের এই কনসেপ্টগুলো আমাদের এখানে R&D-তে আমরা এখানে পিছিয়ে পড়ছি। ফলে যেটা দেখা যাচ্ছে, আমাদের এখান থেকে সুতা যাচ্ছে চীনে, আমাদের এখান থেকে কাঁচা পাট যাচ্ছে ভারতে, তারা এগুলো থেকে তাদের মতো করছে। এবং দেখুন, মানে আমাদের জন্য দুঃখের বিষয়টা হলো এই, আমাদের এখানে যে তন্তুর যে মান, যেটাকে আমরা বলি হোয়াইট, যে ব্র্যান্ডটার কথা বলি আমরা, যে সাদা তন্তু যেটা আমরা করি, সেটা কিন্তু বিশ্বমানের, এবং এটা ভারতেও কিন্তু এটা হয় না।
কিন্তু তারা এটাই তারা নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তারা কিন্তু করছে। ফলে ওই জায়গাটাতে আমাদের একটা দুঃখের জায়গা রয়েছে। এবার আমি ঠিক আগের আলোচনার সাথে একটু সম্পৃক্ত করে একটু যেটা বলতে চাই, আমার মনে হয় যে মাননীয় প্রতিমন্ত্রী আসলে অনেকটা উদারভাবেই তার সীমাবদ্ধতা বা সেক্টরের জন্য তার যে প্রত্যাশা, সরকারের যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, এমনকি যে আকাঙ্ক্ষা, সবগুলোই উনি বলেছেন। আমি সেজন্য আসলে বিশেষভাবে ধন্যবাদ জানাই তার এই উদার দৃষ্টিভঙ্গির জন্য, যে কেন চ্যালেঞ্জটি দাঁড়াচ্ছে। কিন্তু যে জায়গাটিতে আমরা আসলে পরিষ্কার না, আমার মনে হয় যে জায়গায় পরিষ্কার করা দরকার, পাটকে আমরা আসলে কিভাবে দেখব? পাট কি আমরা দেখব হলো একটি কমার্শিয়াল পণ্য হিসেবে? যদি কমার্শিয়াল পণ্য হিসেবে দেখতে হয়, তাহলে কমার্শিয়ালি তার সাথে বিহেভ করা উচিত। অর্থাৎ সরকারও এটিকে একটি কমার্শিয়াল পণ্য হিসেবে যেভাবে তার উৎপাদন, ব্যয়, বিতরণ সবগুলো আসবে। মাননীয় মন্ত্রী স্বীকার করছেন যে উৎপাদন ব্যয়ের চেয়ে বিক্রি মূল্য কম। তো স্বাভাবিকভাবেই এটির একটা প্রশ্ন জাগে, সমন্বয়। এবং সে কারণেই দেখবেন যে আমরা কিন্তু বাইরে সাম্প্রতিক সময় কিন্তু আমরা বিভিন্ন ধরনের মামলার সম্মুখীন হচ্ছি। যেমন অ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপ হয়েছে এর আগে ব্রাজিলে, সম্প্রতি ভারত আবার এরকম একটা জিনিস করে বসেছে। ফলে আপনি যদি এটিকে কমার্শিয়ালি না দেখতে পারেন, তাহলে কিন্তু এই সমস্যা চলতে থাকবে। ফলে কমার্শিয়ালি কিভাবে আপনার উৎপাদন প্রক্রিয়াটিকে ভায়াবল করা যায়, সেই জায়গার জন্য আমাদের আসলে উৎসের টার্গেট করা, সেটি কিভাবে করব? মন্ত্রীর কাছে আসবো। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আসসালামুল আলম, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে জি বলছি। আমি মাননীয় মন্ত্রী মির্জা আজম স্যারের কাছে আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে গত বছর 2016 সালের এই সময় মানুষের কাছে পাট ছিল না, প্রচুর চাহিদা থাকার কারণে এই সময় সমস্ত কৃষকের কাছ থেকে পাটগুলি চলে গিয়েছিল। এটা চাহিদা ছিল গত বছর। কিন্তু এই বছরে এই সময়ে এখনো মানুষের কাছে প্রচুর পাট রয়ে গেছে। তো বর্ষর নতুন পাট নামবে হয়তো জুন জুলাইয়ের দিকে। তো বর্ষা প্রায় শেষ হতে যাচ্ছে, নতুন পাট আসতেছে, কিন্তু আপনি বলছেন যে কৃষক বিক্রি করতে পারছে না। জি জি, এটা এই বিষয়টা আমাদের সৈয়দ আলী ভাই এটা ভালো ভাবে বলতে পারবে। আসলে আমার কাছে যা ইনফরমেশন, যে কৃষকের কাছে প্রচুর পাট জমা থাকলে যদি কোনো কাস্টমার না থাকে, বিক্রির কোনো স্কোপ না থাকে, তাহলে মার্কেট প্রাইস কিন্তু ডাউন হওয়ার কথা। কিন্তু এই মুহূর্তে মার্কেট প্রাইস যে পড়ে গেছে, এই ধরনের তথ্য আমাদের কাছে নেই। অতএব তার হয়তো এটা স্থানীয়ভাবে জামালপুরের একটা কিংবা দেওয়ানগঞ্জের একটা হয়তো কাস্টমার, তারা সবসময় যারা বড় মোকাম, জামালপুর একটা বড় মোকাম, আমার নিজের জেলা এটা। তো এই কারণে যে তার এই প্রশ্নের সাথে এই মুহূর্তে যে মার্কেট প্রাইস যেটা, সেটা সঙ্গতিপূর্ণ না আসলে। না, আমাকে একটু বলেন, উনি যেটা বলছেন ডাইভারশনের যে বিষয়টা, এটা কি এই কারণে হতে পারে যে ভারতের সম্প্রতি যে কারণে আমরা পাট পণ্য রপ্তানি করতে পারছি না, সেই জন্য কি আমাদের মিলগুলোর পাট চাহিদা কোনো কারণে কমে যেতে পারে? ভারতে যে অ্যান্টি ডাম্পিং যেটা কাঁচা পাটের উপর না, হ্যাঁ, সেই কারণে বলছি যে এটা ওই অ্যান্টি ডাম্পিং এর কারণে এটা হওয়ার কথা না। ভারতে যে অ্যান্টি ডাম্পিং যেটা করছে, সেটা তো আসলে আইনগত বৈধ একটা মানে ইন্টারন্যাশনাল একটা ল, এবং সেই লয়ের প্রত্যেকটা শর্ত মেনেই তারা কিন্তু অ্যান্টি ডাম্পিংটা আরোপ করছে। কিন্তু ভারতের এই অ্যান্টি ডাম্পিংটা খুব বেশি সময় এটা থাকবে না, এটা কারণে। কারণ গতকালকে আমাদের অ্যাসোসিয়েশনের কিছু লোকজন যে কাগজটা আমাকে দেখালো, যে ভারত গভর্নমেন্ট তাদের প্রাইভেট জুট মিল অ্যাসোসিয়েশনের কাছে 19 লক্ষ বেল চাইছিল, জুট ব্যাগ। কিন্তু এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের বলেছে যে আমরা 15 লাখের বেলের বিষয়ে দিতেই পারবে না, এবং সর্বশেষ তারা 4 লাখ বেলের কিন্তু পিপি ব্যাগের অর্ডার দিয়ে দিছে। অতএব এই ভারতে তাদের অতএব এই অ্যান্টি ডাম্পিংটা তারা টিকবে বলে আমি মনে করতেছি না, কারণ তাদের প্রয়োজনেই তারা এইসব প্রত্যাহার করতে হবে। উনি যেটা বলেছেন বহুমুখী ব্যবহার যেটা আছে, সেই জায়গাতে কেন আমরা আসলে আমাদের বাংলাদেশে যে বহুমুখী ব্যবহার, যে আমরা যে উৎপাদনটা করছি, এটা খুব বেশি সময় না। ভারত এই বহুমুখী পণ্য উৎপাদন করছে আজকে প্রায় 300 প্রকারের পণ্য পাট থেকে। আমরা তার অনেক পরে কিন্তু এই বহুমুখী পণ্যের দিকে আমরা গেছি, এবং এটা সরকারের কোনো এর মধ্যে সফলতা কিংবা কোনো রকম সাপোর্ট দেওয়ার কিছুই ছিল না। সম্পূর্ণ এটা বেসরকারি ভিত্তিতে উদ্যোক্তারা সৃষ্টি করছে, নিজস্ব উদ্যোগে তারা করছে। এবং এই যে আমরা বহুমুখী পণ্য যেগুলো আমাদের রপ্তানি হচ্ছে, এই রপ্তানির এই অল্প কিছুদিন যাবত এদের গভর্নমেন্টের সাথে একটা কানেকশন হয়েছে। কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু প্রাইভেট এন্টারপ্রেনার তারা নিজের থেকেই উৎপাদনও করতো, তারা নিজের থেকেই কিন্তু রপ্তানি করতো, এবং এর সাথে গভর্নমেন্টের কোনো প্রকার সাপোর্ট ছিল না। কিন্তু রিসেন্টলি এই গত 2 মাস আগে
এই যে আজকে যারা বহুমুখী পণ্য রপ্তানি করছে তাদের জন্য 20% ইনসেন্টিভ গভর্নমেন্ট কিন্তু প্রজ্ঞাপন জারি করে কিন্তু এখন কিন্তু অলরেডি পাওয়া শুরু করেছে। এবং আমাদের এই গত 2000 সালে আমি দায়িত্ব নেওয়ার আগে থেকেই আমাদের জেডিবিসি সেন্টার যেটা গঠন আছে, তার মাধ্যমে বাংলাদেশের যত প্রাইভেট এন্টারপ্রেনার আছে যারা বহুমুখী পণ্য উৎপাদন করে মেনলি, তাদের নিয়ে অ্যাসোসিয়েশন করা হয়েছে এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের যত ধরনের সহযোগিতা আগে দেওয়া হতো, কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পরে গত 3 বছর যাবৎ এই সহযোগিতার মাত্রাটা একটু যোগ বেশি হয়েছে। তাদের পরামর্শ ক্রমে আমরা এই চলতি সেশনেই কিন্তু আমরা এই 1962 সালের সেই জুট অ্যাক্ট যেটা ছিল সেটা কিন্তু আমরা আইন আকারে পার্লামেন্টে পাশ করেছি এবং এটাকে যুগোপযোগী করেছি। এবং এই মুহূর্তে আমাদের যত এন্টারপ্রেনার আছে, আমাদের যত স্টেক হোল্ডার আছে, তাদের পরামর্শক্রমে এই আইনে যা যা সংশোধনী আনা দরকার আমরা সবকিছু নিয়ে এবং আপ টু ডেট একটা আইন কিন্তু আমরা করেছি। এবং এই আইনের মধ্যে উল্লেখ করেছি যে আমাদের যে উনি একটু আগে বললেন যে একজন বায়ার, যেটা ইউরোপ আমেরিকার ফরেন বায়ার, সে কিন্তু একটা কিনবো, একটা ডিজাইন কিনলো এবং পরে আরেকটা তার কিনবো কয়েকদিন পর, সে আগের ডিজাইনই সেম এই ব্লেজারটা সে কিনবে না, সে নতুন ব্লেজার নতুন আরেকটা ডিজাইন চায়। আমরা সেই কারণেই আমাদের এই বহুমুখী পণ্যের জন্য আমরা এই ডিজাইন, ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট এমনকি ইউনিভার্সিটি একটা হয়েছে, আমরা আরো এগুলা করতেছি। এবং এর জন্য এই ডিজাইনার যদি বাংলাদেশে না পাই, আমরা যে ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট করবো সেই জায়গায় ওই ইউরোপ আমেরিকার যারা ডিজাইনার উচ্চ মূল্য বেতন দিয়ে আমরা বাংলাদেশে তাদের প্রথম অবস্থায় নিয়ে আসবো এবং তাদের দিয়ে আমরা সেই ডিজাইন যখন আমাদের নিজেদের হ্যান্ডস তৈরি হয়ে যাবে তখন হয়তো তাদের কন্ট্রাক্ট আমরা শেষ করব। আমরা একদম নতুন একটা এই যে ডাইভার্সিফাইড প্রোডাক্ট, এটা আমার পরিকল্পনা, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ যে আমাদের যত ধরনের সারা বিশ্বে ডাইভার্সিফাইড প্রোডাক্ট যে সমস্ত আইটেমগুলো চলে তার জন্য ডিজাইন, কি ধরনের ডিজাইনের কোথায় পাওয়া যায় এবং এর জন্য প্রশিক্ষণ দরকার, ইনস্টিটিউট করা দরকার, ইউনিভার্সিটি করা দরকার, সবকিছু। যার জন্য এইবারের এই যে আমাদের পার্ট আইন, এর মধ্যে দেখবেন যে আমাদের এই অপশনগুলো কিন্তু সব আমরা আইনের মধ্যে আমরা নিয়ে আসছি। এবং শেষ পর্যায়ে আছি, আপনি আমাকে একটু বলবেন যে সরকারি প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে তারাও কুলায় উঠতে পারতেছে না, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বেতন পাচ্ছে না, তারপরে শ্রমিক ইয়া হচ্ছে, কিন্তু বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারা সবাই লাভজনক। কি করে হচ্ছে এটা? এটা আপনাকে আমি পুরোপুরি বলতে পারবো না, যেহেতু আমি কাঁচা পাট রপ্তানির সঙ্গে বেশি জড়িত। আর ওরা লাভজনক, কিন্তু আমার মাননীয় প্রতিমন্ত্রী এটা ভালো করে জানেন যে তারা যে কাজগুলো করছে, তাদের 300 লোক যে কাজ করছে, আমাদের এখানে 3000 লোক সেই কাজ করতে পারছে না। আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, বিজিএমসি ভাবে বিজেএসসি মানে যে জিনিসগুলো আছে, এটা হচ্ছে কেন? সরকারি প্রতিষ্ঠান শুধু বিজিএমসি, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন, এটা তো সবচেয়ে বড় প্রতিষ্ঠান। বিষয়টা আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারবো না, এই প্রশ্নটা আমি দিতে পারবো। হ্যাঁ, উনি বলতে পারবেন। আমি একটু সংযুক্তি দেব মন্ত্রীর সাথে। আমাকে কিন্তু কাঁচা পাট রপ্তানিকারক আমাদের কিছু প্রবলেম আছে, সমস্যা, এই সম্পর্কে আপনি আমাকে কিছু বলতে দিবেন। আচ্ছা, না আমাদের শেষ পর্যায়ে আছে, আপনি কি সম্পূরক প্রশ্ন লাগাবেন? না না, আমি উৎপাদন ব্যয় নিয়ে যেটি কেন সরকারি মিলগুলোর চেয়ে বেসরকারি মিলগুলো লাভ করছে সেটি আমরা 2006 সালে আসলে বিজেএমসি এবং বিজেএমই এর মিলগুলো পরিদর্শন করে আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করে তাদের ব্যয় এবং আয়ের তথ্য বিশ্লেষণ করে দেখেছি। এবং আমাদের কাছে যেটি মনে হয়েছে, প্রথম কথা হচ্ছে ক্যাপাসিটি ইউটিলাইজেশনের ক্ষেত্রে বড় রকমের পার্থক্য আছে। সরকারি মিলগুলোতে আসলে সেই সময়ে আসলে প্রচুর পরিমাণে আন্ডার ক্যাপাসিটিতে আসলে চলতো, অর্থাৎ প্রচুর সংখ্যক শ্রমিককে আসলে বসে থাকতে হতো, তার কারণে যে প্রচুর পরিমাণ অর্ডার সে সময় আসলে থাকতো না। ফলে যেটি হচ্ছে যে স্বাভাবিকভাবেই ব্যয়জনিত একটা বড় অংশ সেখানে পার্থক্য দেখেছি আমরা একটা। দ্বিতীয় যেটি আমরা দেখেছি সেটি হলো যে প্রচুর ভৌতিক ব্যয় সরকারি মিলগুলোর মধ্যে পাওয়া যায়। একটা বড় জায়গা বলি যেখানে আমরা, সেটা হচ্ছে রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স। রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্সের এত বড় ব্যয় আমরা দেখে একটু ভয় পেয়ে গেছি যে রিপেয়ার মেইনটেন্যান্সে এত ব্যয় কেন সরকারি মিলগুলো। তাহলে তো যুক্তি অনুযায়ী রিপেয়ার মেইনটেন্যান্স যদি এতই ব্যয় হয় তাহলে তো তার উৎপাদনশীলতা বেশি হওয়ার কথা, কিন্তু আবার সেটিও আবার না। তার মানে হচ্ছে যে এই সমস্ত জায়গায় আমরা আশঙ্কা করছি যে হ্যাঁ, এগুলোর মধ্যে দুর্নীতি হয়তো হয়ে থাকতে পারে। আবার মন্ত্রী মহোদয় কিন্তু একটু আগে স্বীকারও করেছেন কাঁচা পাট কেনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেগুলোও কিন্তু এই যে বাড়তি ব্যয়গুলো, এই ব্যয়গুলোর কারণে গিয়ে সামগ্রিকভাবে উৎপাদন ব্যয় এমন বেড়ে যাচ্ছে যে বাজারে যখন রপ্তানি করতে যাচ্ছেন প্রতিযোগিতামূলক অফারে এটি আসলে বিক্রি করা যাচ্ছে। আমরা শেষ পর্যায়ে আছে, আমার মাননীয় প্রতিমন্ত্রী আপনি বলেন যে কেন আমাদের প্রাইভেট সেক্টরে যে এগুলো আছে তারা ছোট ছোট মিল করছে এবং তারা সবচেয়ে ভালো লাভজনক ভাবে এবং সব দিক থেকে তারা যোগ্যতা দেখিয়ে কিন্তু তারা উপরের দিকে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের যে বিজিএমসি যে মিলগুলো আছে সেগুলো কিন্তু কম্পিটিটিভ হতে পারছে না? এটা তো স্বাভাবিক একটা প্রশ্ন। এটা কারণ হচ্ছে যে সরকার
এবং প্রাইভেট, সরকার তো ব্যবসায়ী না, সরকার কখনো ব্যবসা করতেও পারে না, সরকার ব্যবসা লাভ করাটা এটা দুঃসাধ্য ব্যাপার। কারণ সরকারের যারা লোক তারা চাকরি করে 10টা 5টা অফিস করে, কিন্তু সারা বছর কি লস করতে থাকবে? না, লস না তো। সরকার যেটা করে সেটা তো লোকসান করে না। সরকার যখন এই ব্যবসা পরিচালনা করে সেই জায়গায় দুর্নীতি হয়, সেই জায়গায় এই প্রয়োজনের অতিরিক্ত লোকবল থাকে। রাজনৈতিক কারণে একটা মিলের প্রয়োজন যখন ছিল আমার 500 লোক, সেই জায়গায় ঢুকাই রাখছে আমি 1,500 লোক, আমার যারা ওই সময় যারা নিয়োগটা দিছে এরকম করছে। এবং সেই জায়গায় এই আমি একটু আগে বলছি যে উনি যেটা বললেন যে উনি তো একটু ঢাক করে বললেন যে মেনটেনেন্সের বিশালই, মেনটেনেন্সে একটা ইকুইপমেন্ট কিনে 5 টাকা দিয়ে ভাউচার বানায় 85 টাকা মেনটেনেন্সের ক্ষেত্রে। এটা আমি এগুলো ধরছি, ধরার পরে এবং এটাই কিন্তু সরকার এবং তৎকালীন যে সময় বিজেএমসি এই লোকসানগুলো করছে তখন কিন্তু গভর্নমেন্টের পলিসি হলে যেটা ধ্বংস হয়ে যাক এবং দুর্নীতি করার স্কোপ দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। এবং এই আমরা প্রথম ক্ষমতায় আসার পরে এই দুর্নীতির আমরা দুর্নীতি বলা শিখছি এবং চুরিটারে চুর বলি, চুরগুলা ধরতেছি, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেছি। এবং আপনি বিশ্বাস করেন গত বছর আমাদের লোকসান হয়েছে 687 কোটি টাকা বিজেএমসি। এবার নিশ্চিত কম করে হলেও 200 কোটি টাকা আমরা লোকসান কমাবো, না লাভ না, লোকসান গতবার হচ্ছে 200 কোটি টাকার মধ্যে। এটা কারণ আমার তার মধ্যে কতগুলো যৌক্তিক লোকসান আছে যেটা হবেই। আমার বেসরকারি মিল তাদের কোনো মজুরি কমিশনের আওতায় না তারা, কিন্তু আমার সরকারি মিলের যারা শ্রমিক তারা মজুরি কমিশনের আওতায়। আমার বেসরকারি একজন শ্রমিক, ইয়াং শ্রমিক, 18 বছর বয়স, সারাদিন কাজ করে, প্রচুর কাজ করে, তাকে বেতন দেয় 300 টাকা। আর আমার 58 বছরের একজন শ্রমিক আছে, তার মজুরি কমিশনের আওতায়, ওই 300 শ্রমিকের চাইতে কাজ কিন্তু সে কম করতেছে অনেক ফিজিক্যালি, কিন্তু তাকে আমার বেতন দিতেছে 900 টাকা। এই ডিফারেন্সটা কিন্তু আমার আছে। আমার এই যে জুট মিলগুলো আমি বললাম যে আমার বেসরকারি একটা মিলে যে জায়গায় শ্রমিক থাকে 3000, সেম ক্যাপাসিটির আমার মিল, সে আমার মিলের শ্রমিক আছে এই জায়গায় 5000। আমার বেসরকারি মিলের যে মিল মেশিনারিজ গুলো আছে সেটা কিন্তু এই আনছে 2 বছর আগে, ব্র্যান্ড নিউ মেশিন, ব্র্যান্ড নিউ মেশিন, তার প্রোডাক্টিভিটি 85%। আর আমার মিল যেটা মেশিনারিজ গুলো সেগুলো হলো 50-এর দশকের মিল, এন্ড প্রোডাক্টিভিটিতে কোনো অবস্থাতে 50-এর উপরে কিন্তু ওঠে না। এই যে যৌক্তিক কিছু কারণে কিন্তু আমার লোকসান আসে, এরপর আমরা যৌক্তিক লোকসানগুলো মেনে নিয়ে আমরা নতুন নতুন পদক্ষেপ নিচ্ছি। আর যে দুর্নীতি সিদ্ধিগুলা ইতিমধ্যে আমরা সেই আইডেন্টিফাই করছি এবং সেগুলো আমরা বন্ধ করছি বলে আমি বলতে পারতেছি এই বছর 200 কোটি টাকা আমি প্রফিট লস কমাতে পারবো। আর আমাদের যে সমস্ত যৌক্তিক, যেমন আমার 50-এর দশকের মিল, সেই মিলগুলো আমরা বিএমআরই করার জন্য গভর্নমেন্টের একটা প্রস্তুতি নিয়ে নিচ্ছি, চায়নার সাথে হইতেছে। এবং বিএমআরই যেহেতু এটা বিদেশি টাকা এবং দীর্ঘ সময় লাগবে, সেই কারণে আমরা তাৎক্ষণিকভাবে আমরা নতুন 3টি মিল আপাতত আমরা একদম নতুন ডাইভার্সিফাইড প্রোডাক্ট তৈরি করার জন্য আমরা কম্পোজিট জুট টেক্সটাইল, এবং যেটা থেকে আমরা ডেনিম এবং এই যে আমাদের প্রাইভেট এন্টারপ্রাইজ ভারত যেগুলো পণ্য উৎপাদন করতেছে এবং উন্নত মানের কাপড়, যেগুলো এই র মেটেরিয়ালস আমাদের ভারত থেকে যেমন যেগুলো রপ্তানি করে, আমাদের ইউরোপ আমেরিকাতে কিন্তু আসলে আপনি জানেন, উনি আরো ভালো জানবেন যে তাদের কিন্তু আসলে কস্ট কত এটার কিন্তু বিষয় না, কোয়ালিটি তারা চায়। তাই আমাদের কোয়ালিটি র মেটেরিয়ালস তৈরি করার জন্য যে সমস্ত মেশিনারিজ, যে সমস্ত দরকার, সেগুলাই আমরা সারা বিশ্বে সার্চ করে যে ভারতের সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট কোনটা, সেটা কোন মেশিনে তৈরি করা হয়, আমরা সেটা খোঁজ করে কিন্তু সেই মেশিনগুলো আনার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং আমাদের যে ডিপিপি করছি মেশিনারিজের ক্ষেত্রে বেস্ট মেশিন, এটার কস্টের যাতে কোনো রকম না হয়, আমরা সেইভাবে কিন্তু শেষ হয়ে গেছে আমাদের সময়। আপনাকে আমি খালি বলবো যে আপনি বলছেন যে কাঁচা পাট রপ্তানির ক্ষেত্রে আপনাদের কিছু সমস্যা আছে, সমস্যাগুলো খুব সংক্ষেপে যদি আপনি বলেন। আমি বলছি এটা যে আমাদের ধরেন দেশে বর্তমান অবস্থায় প্রতি বছর 70 থেকে 80 লক্ষ বেল পাট উৎপাদন হয়। বিজেএমসি মিল সহ যত মিল সেক্টর আছে, জুট, গুডস সহ 40 থেকে 45 লক্ষ বেল ম্যাক্সিমাম ব্যবহার করতে পারে। বাকি যে আপনার 25-30 লক্ষ বেল উদ্বৃত্ত থেকে যায়। এই যে একটু আগে যে আপনাকে বললাম যে 200 বছরের ইতিহাসে কাঁচা পাট রপ্তানি করার ধারাবাহিকতায় আমরা ওইটাই রপ্তানি করি, উদ্বৃত্তটা 12 থেকে 15 লাখ পাট আমরা করি বিধায় মার্কেটে ব্যালেন্স থাকে। কিন্তু যে কোনো কারণে হোক, আমি সে ব্যাখ্যায় যাব না, 84 সালে, 2010 সালে, 2015 সালে বিদেশে কাঁচা পাট রপ্তানি বন্ধ করে দেওয়া হলো। সেই সময় আমাদেরকে গুদামজাত পাট ক্রয় মূল্যের অর্ধেক দামে বিক্রি করতে হলো, অর্ধেক পুঁজি হারিয়ে গেল। এরপরে চড়া সুদ ব্যাংকের,
এরপর আপনার মানে এই জায়গায় আপনি উত্তর লসের জায়গার মধ্যে পড়ে গেছেন। বিপর্যয়ের মধ্যে জি। এক্ষেত্রে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি করেছি, আমাদের ব্যবসায়ীরা ছিটকে গেছেন পুঁজি হারিয়ে। তো মাননীয় প্রধানমন্ত্রী গভীর আন্তরিকতার সঙ্গে সুপারিশ করে মাননীয় বস্ত্র পাট মন্ত্রণালয় পাঠিয়েছেন। ওনারা আপনারা ঋণের আশা সুপারিশ করছেন করে না? অর্থমন্ত্রণালয় সিদ্ধান্তের অপেক্ষায়। আমরা আশা করব যে উনিও আন্তরিক মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আপনাদের দিকে আরেকটা বিষয় আপনাকে বলবো, যেটা আমরা দাবি করবো যে আমাদের অচিরেই দ্রুত ব্যবসা থেকে ফিরে আনার জন্য এই খাতকে রক্ষা করতে হবে। এই খাত যদি রক্ষা না করা হয় তাহলে ওই যে রেট যে 25-30 লক্ষ বেড পাট, যেমন একজন চাষি বললেন আমাদের কিন্তু সময় শেষ হয়ে গেছে, জি। তো দাম কমে যাবে, দাম চাষির দাম ধরে রাখা যাবে না। আর বীজের একটা ব্যাপার বলবো যে আমার ছোটবেলা আমি দেখেছি আমাদের দেশে আমাদের কিন্তু সময় শেষ হয়ে গেছে। এখন কিন্তু বীজ আমাদের দেশে বিদেশ থেকে আমদানি করা যাবে না। জি। ওটা উন্নত মানের বীজ নয়, আমাদের দেশে উন্নত মানের বীজ সৃষ্টি করতে হবে। এটা আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আসছেন, আমি তাকে অনুরোধ করব এখন বুনানোর সময় এখনই চাষিদেরকে উৎসাহ দিয়ে আমাদের দেশে বীজ 6,500 টন বীজ লাগে, এটা আমাদের দেশে তৈরি করা হোক। ঠিক আছে, আমরাও বলে রাখলাম যে আগামীতে আমাদের এই বীজ যাতে আমাদের দেশে হয়, বিদেশ থেকে আমদানি করতে না হয়, যখন বুননি হবে এখনই সময়। জি, আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সময় শেষ হয়ে গেছে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।